নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প দাশবাবুর দুই বউ। গল্পটি পাঠে এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। প্রাপ্তমনস্ক এবং প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্যে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন প্রচুর। আর আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেইখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সাথে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প দাশবাবুর দুই বউ। গল্পটি পাঠে এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক এবং প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্যে। কোথায় আছেন বলুন তো? আমি এই তো বাড়িতে, বউ রান্না করে দিচ্ছে। বোকাচো, শালা, পাঁড়া, সুরে পাল। কোথায় আছে? বাড়িতে? বাড়ি কালাচ্ছেন? হ্যাঁ, বাড়ি কালাচ্ছেন আপনি? কোনখানকে পাল্লায় পড়েছেন শুনি? ডিউটি ছেড়ে পড়তে নষ্টি মারানো হচ্ছে। আজকে আপনার একদিন কি আমার। এক্ষুনি আসুন, জয়েন করুন শিগগিরই। আপনার আপনার ছেঁচেটা আমি বার করছি, দাঁড়ান। ও স্যার, স্যার বলুন। দুটো দিনের ছুটি দেন না? ম্যানেজে একটু বাড়ি যাই। গত 2 মাস হয়ে গেল বাড়ি যেতে পারি না। তাই 2 মাস হয়েছে? আমার তো মনে হচ্ছে মাসখানেক আগেই। হ্যাঁ স্যার, 2 দিনের জন্য ম্যানেজ করে দেন, একটু বাড়ি থেকে ঘুরে আসি। মাঝে মাঝে আমার আপনাকে দেখে কেমন একটু সন্দেহ হয় দাশবাবু। কেমন সন্দেহ স্যার? আপনার বিয়ে হয়েছে তো ক বছর হলো? 15 বছর। বাহ, 15 বছর বিবাহিত জীবন। সদ্য নতুন বউকে ছেড়ে আসার কষ্ট আর 15 বছর ধরে এক স্ত্রীর মুখ দেখা তার কষ্ট, দুটোর মধ্যে একটু পার্থক্য আছে না? এত ঘন ঘন যে যাচ্ছেন বাড়িতে, বলি থানা সামলাবে কে? হ্যাঁ, সব দায়িত্ব কি আমার? না না, এখন ছুটিপুটি হবে না। তার উপরে সামনে ইলেকশন, বুঝতেই পারছেন, বিরাট চাপ রয়েছে মাথায়। ও স্যার, 2 দিন ম্যানেজ করে দিন, 2 দিন আমি চলে আসবো বাড়ি। এই 2 দিন একটু ওই সেনবাবুকে বলে। ওসি সান্যাল মশাই বসে রয়েছেন সিটে। কিছুক্ষণ আগেই নাইট ডিউটি করে ফিরেছেন। শিফট চেঞ্জ হয়েছে, এখন ওনার কোয়ার্টারে গিয়ে একটু রেস্ট নেওয়ার পালা। তারই মধ্যে দাশবাবু এসে ঘ্যান ঘ্যান করছে ছুটির জন্য। লোকটা ঘন ঘন বাড়ি যাওয়ার জন্য বায়না তোলে। এদিকে বিয়ে হয়েছে আজ 15টা বছর, 2 ছেলে আছে। স্ত্রীকে একবার দেখার সৌভাগ্য হয়েছিল সান্যাল মশাইয়ের। বিবাহ বার্ষিকী উপলক্ষে দাশবাবু নিমন্ত্রণ করেছিল তার বহরমপুরের বসত ভিটেতে। স্টাফ মেম্বারের অনেকেই গিয়েছিল সেইখানে। সান্যাল মশাইও গিয়েছিলেন, তবে সিভিকে যাওয়া হয়নি। ওই পোশাক পরা অবস্থাতেই, ডিউটি করতে করতেই দায়িত্ব অন্য অফিসারদের ঘাড়ের ওপর দিয়ে নাকে মুখে 2 গুজেই ফিরে এসেছিলেন। সেই মুহূর্তে দেখেছিলেন দাশবাবুর স্ত্রীকে, অমায়িক সুন্দরী একজন মহিলা। চোকা চোকা চোখ নাক, অপূর্ব দেহের গঠন, গায়ের রংটাও বেশ পরিষ্কার। আর ছেলে 2 তদ্রূপ সুন্দর হয়েছে, একেবারে মায়ের মুখ পেয়েছে, বসানো। সান্যাল সাহেব নিজে এখনো বিয়ে করেননি, বয়স 38-এর কোঠায়। করব করব করে বসন্ত আসছেই না ওনার জীবনে। তবে উনি এক কাট্টা, মানে সত্যের পথে চলা নিষ্ঠাবান একজন অফিসার। ঘুষের 1 টাকাও কোনো দিন গ্রহণ করেন না। আর যেখানে অন্যায় দেখেন সেখানেই ওনার পুলিশের লাঠি কথা বলে। এমন কেলান যে অপরাধীদের টিকি পাওয়া যায় না। এই তো গত 2 বছর হলো উনি এখানে পোস্টিং হয়ে এসেছেন। সেই থেকে এখানকার গুন্ডা মাওয়ালি সব নিজেদের রস গুটিয়ে নিয়েছে, আমসি হয়ে গেছে সব। স্যারকে দেখলেই সালাম ঠোকে। হ্যাঁ,
তবে এই সালামি টাকার সালামি না, হাতের সালামি। ভয়ে সব পাড়াপাড় হয় ওনাকে দেখলে। প্রথম যেদিন এসেছিলেন সেই দিনই উত্তম মধ্যম কেলান কেলিয়েছিলেন এইখানকারই এক গুন্ডাকে। ব্যাপারটা রটে যেতেই ওনার ওপরে হামলা হয়েছিল, যেরকম ন্যাচারালি হয়ে থাকে। তবে যারা হামলা করেছিল তারা প্রত্যেকেই পরের দিন হাসপাতালে ভর্তি ছিল। এমন লোকের সঙ্গে মেয়েকে বিয়ে দিতে চাইবে না তেমন বাবা বোধহয় খুবই কম। তবে ওই যে ভাগ্য, দেখতে শুনতে হৃষ্টপুষ্ট পুরুষ মানুষ, ইয়া গোপ, লম্বা ছাতি, তবুও কপালে বউ জুটছে না। আসলে বিয়ে করে সংসার করারও না একটা ভাগ্য চাই। অতি সুন্দরী মেয়েদের যেমন বর হয় না, তেমনি অতি সুন্দর ছেলেদেরও বোধহয় বউ জোটে না। এইটা অক্ষরে অক্ষরে স্বীকার করেন সান্যালবাবু। থানায় এই যে দাসবাবু, ইনি একমাত্র বউ নেওটা। সত্যি মাসে একবার বউয়ের কাছে না যেতে পারলে ওনার যেন শান্তি হয় না। খানিকক্ষণ ডায়েরির পাতা এদিক ওদিক করে সান্যালবাবু বললেন, ঠিক আছে, আজকে থেকে কিন্তু 2 দিন কাউন্টিং শুরু হলো। আপনি কবে আসবেন সেটা আপনার ব্যাপার। বাড়িটা তো এখান থেকে বেশি দূর নয়, বহরমপুর। খুব একটা সময় লাগবে না লালবাগ থেকে যেতে, ঠিক বলছি তো? এক গাল চওড়া হাসি নিয়ে দাসবাবু বললেন, হ্যাঁ আমি কথা দিচ্ছি 2 দিনের মধ্যেই দেখবেন কথার খেলাপ যেন না হয়। আগের মাসে যখন বাড়িতে গেলেন তখন ওই 2 দিনের নাম করে 3 দিন কাটিয়ে আসলেন। বাড়ি এসে বললেন বড় ছেলের নাকি জ্বর এসেছে। এদিকে আপনার স্ত্রী একদিন থানায় ফোন করে আপনাকে চাইতেই যখন আমি ছেলের কুশল বার্তা নিলাম তখন সে বলল, বালাই ষাট, আমার বাবুর কিছু হয়নি। আপনাকে এমন কথা কে বলল স্যার? কথাটা কিন্তু হজম করে নিয়েছিলাম দাসবাবু, ইনকোয়ারি করিনি সেই দিন, করলে আপনার কপালে কিন্তু। জিভটাকে বের করে দাসবাবু বললেন, ও ভুল হয়ে গিয়েছে তো, আসলে বুঝেছি, প্রেমের গন্ধ এখনো যায়নি তো শরীর থেকে। ভালো বউকে এইভাবেই ভালোবাসবেন, আঠার মতো লেগে থাকবেন সব সময়, কারণ স্ত্রী অমূল্য ধন, চলে গেলে আর পাওয়া যায় না। ব্যাগপত্র গুছিয়ে নিয়ে দাসবাবু রওনা হলেন। মনে বিরাট ফুর্তি, কতদিন পর বাড়ি যাচ্ছেন। পকেট থেকে সেলফোনটা বার করে একটা কল করলেন। কল রিসিভ হলে ওই পার থেকে শোনা গেল, হ্যালো, কি ব্যাপার, কবে থেকে বসে রয়েছি, আসবে না নাকি? এই তো শোনা, তোমার কাছে আসার জন্যই তো আমার মনটাও চুপচুপ করে। তবে একবার কিন্তু বাড়ির মুখোপানে যেতে হবে। 6 মাস হয়ে গেল বাড়ি যাই না। হট করে যদি বউটা কোনো সময় অফিসারের কাছে ফোন করে বসে, না তুমি বুঝি অফিসার না, ও বুঝি একাই পুলিশ, বলবে আমার কমললতা থাকে, আমি কমলের কাছে যাই মতিঝিলে। বুঝতে পারছো না, একই জায়গায় দুইজনকে রেখেছি, কোনো সময় দেখে ফেললে তুলকালাম কাণ্ড বেঁধে যাবে। তা বলি, আমার সঙ্গে শোয়ার আগে কথাটা মনে ছিল না? আহা কমল, তোমাকে দেখেই তো ভুলে গেলাম, বউ বাচ্চাকেও ভুলে গিয়েছি। এখন তুমি আমার সব, মাসান্তে তোমার কাছে কেন পড়ে থাকি তুমি বোঝো না নাকি? কমল ফোনটা রেখে দেয়। দাসবাবু, অনিকেত দাস, বয়স 42 বছর, দেখতে শুনতে মোটামুটি চলনসই। পুলিশের চাকরি পাবার বছর 3 মাথায় লাবণ্য প্রভার সঙ্গে ধুমধাম করে দেখে শুনে ওনার বিবাহ হয়। বিয়ের বছর ঘুরতেই বড় সন্তান বাপন জন্মায়। তার 2 বছর পরে ছোট ছেলেটা ছোটন জন্মগ্রহণ করে। স্ত্রী লাবণ্য প্রভা, গ্র্যাজুয়েট মেয়ে, বাপ মায়ের একমাত্র। জামাই চাকুরি করে দেখে বেশি কিছু চিন্তা না করেই লাবণ্য প্রভার বাবা বিয়ে ঠিক করেছিলেন এবং 4 হাত এক হতেও খুব বেশি সময় লাগেনি। সংসার জীবনে লাবণ্য প্রভা ভীষণ সুখী মেয়ে মানুষ। শ্বশুর শাশুড়িকে নিয়ে তার ভরা সংসার। বছর ঘুরতেই কোল জুড়ে প্রথম সন্তান, তার 2 বছর পর দ্বিতীয় সন্তান। মোটামুটি একেবারে ঘরোয়া গৃহবধূ। ঘরের কাজকর্ম, শ্বশুর শাশুড়ির সেবা, সন্তানদের দেখাশোনা, রান্না বান্না সব এক হাতে করে। পুলিশের বউ বলে ভেতরে কোনো অহংকার নেই, না লোভও নেই। ওই 6 মাস অন্তর গয়নাগাটি কেনার লোভ, অথবা ঘরের ফার্নিচার, অথবা আসবাবপত্র, সবটাতেই কেমন যেন মানিয়ে নিয়েছে।
লাবণ্যপ্রভা মনে মনে মানে পুরনো চাল ভাতে বাড়ে। স্বামীর সাথে সম্পর্কটা খুব সুন্দর তার। বর তাকে চোখে হারায়, দিনান্তে 5-6 বার করে ফোন করে, থানায় গিয়ে মন টেকে না বাড়ি আসার জন্য ছুকছুক করে। কিন্তু গত 6 মাস হয়েছে বর লাবণ্যকে যেন আর পাত্তাই দেয় না। ফোন তো দূরের কথা, মাসান্তে একবার দেখা পর্যন্ত করে যায় না। স্বামীর সঙ্গে শরীর থেকে দূরত্বের সম্পর্কটা লাবণ্যপ্রভার আজকে নয়, বহুদিন আগেই হয়েছে। ওই ছোট ছেলেটা হওয়ার পর থেকেই। সেই ইচ্ছেও করে না, শোয়ার কামনাও জাগে না। রাত্রেবেলা দুইজন যে কাছাকাছি আসবে, ঠিক সেই মুহূর্তে হয় বড় ছেলে এপাশ ফিরে ঘোরে, না হয় ছোট ছেলেটা কেঁদে ওঠে। একই বিছানায় 4টে মানুষ সঙ্গম করাটা খুব একটা সহজ ব্যাপার নয়, খুবই কষ্টসাধ্য। তার উপরে ছোট্ট ছোট্ট ছেলেদেরকে দৃষ্টি এড়িয়ে। বলা যায় না বড় ছেলেটা একটু একটু করে বড় হচ্ছে, কোন দিন বাবা মাকেই শোয়া অবস্থায় দেখে প্রশ্ন করে বসবে, অথবা মনের ভেতরে একটা খারাপ জিনিস জেগে উঠবে। এই সময় বাবা মাকে যথেষ্ট সাবধানে থাকতে হয়। আর ছেলেপুলেগুলোও এই বয়সটাতে যেন ঘুমিয়ে ঘুমিয়েও সব শুনতে পায়। ঠিক একটু স্ত্রীকে চুমু খেতে যাবে, অথবা গায়ের ওপর সবে উঠেছে অমন সময় এমন করে পাশ ফিরবে যেন বলেই দেবে, আমি কিন্তু সব দেখতে পাচ্ছি, তোমরা কি করছো। কি লজ্জা, কি লজ্জা। যেই জিনিসটা করিয়ে ওদেরকে পৃথিবীতে আনা হলো, সেই জিনিসটাতেই এখন চরম লজ্জা পেতে হয় লাবণ্যপ্রভার আর দাসবাবুর। লাস্ট যেদিন উনি বাড়ি গিয়েছিলেন, সেই দিন লাবণ্যপ্রভার মাসিক হয়েছিল। 2 ছেলেকে পটিয়ে পাটিয়ে বাবার কাছে শুতে দিয়েছিল সে। রাত গভীর হতেই লাবণ্যপ্রভা ঘরের সংসারের সমস্ত কাজকর্ম মিটিয়ে স্বামীর কাছে আসার সঙ্গে সঙ্গেই 2 হাত দিয়ে তাকে জড়িয়ে ধরে সে কি আদর শুরু করেছিল দাসবাবু। বুকের মধ্যে মুখ গুজে দিয়ে, নাভির মধ্যে হাত ঠুসে দিয়ে, তারপর সেই হাত পেটিকোটের ভেতর দিয়ে হারিয়ে গিয়েছিল অজানা জগতে। কিন্তু হঠাৎ করে দরজায় টোকা। বিরক্তির সঙ্গে দরজা খুলেই দেখতে পেলেন ছোট ছেলে পাশবালিশ হাতে নিয়ে দাঁড়িয়ে পড়েছে। কি ব্যাপার? না, দাদুর ঘরের পাশে যে কাঁঠাল গাছটা রয়েছে, সেই কাঁঠাল গাছে নাকি পেতনি বসে পা দোলাচ্ছে। সে দেখতে পেয়েছে, আসলে কিছুই না, ভরা পূর্ণিমার আলোয় কাঁঠালের পাতার ওপরে চাঁদের সেই আলো প্রতিফলিত হয়ে কোনো বুড়ি টাইপের কিছু একটাকে বোঝাচ্ছে বোধ হয়। সেই দেখেই ভয়। অসহ্য বোধ করে দাসবাবু বললেন, হবে না, সারাদিন শুধু ঠাকুমার ঝুলির বই পড়া আর কার্টুন দেখা, মাথার মধ্যে তো এসবই জাগবে। দৌড়বাল, ভাল লাগে না, আর বাড়ি আসতে ইচ্ছা করে না। রাগে কটকট করে সেই দিন তিনি ড্রয়িং রুমেই গোটা রাত কাটিয়েছিলেন এবং ভোর না হতেই স্ত্রীকে না জানিয়েই চলে গিয়েছিলেন থানাতে। একদিন থানা থেকে ডিউটি করে ফেরার পথে এক অন্ধকার গলির মাঝে কমললতার সঙ্গে ওনার পরিচয় হয়। ব্যাস, কমলকে দেখার সাথে সাথেই ওনার ইন্দ্রিয় জানান দেয় এই মেয়েটি আছে ওনার শরীরের খিদে মেটানোর জন্য। কমলের সাথে একটা দুটো কথা বলে উনি জানতে পারলেন কমললতা এই পাড়ারই এক গরিব মজুরের মেয়ে। পেটের দায়ে সে পরের বাড়িতে কাজ করে খায়। রাত্রেবেলা বাড়ি ফিরতে দেরি হয়ে যাচ্ছে। অন্ধকারের মধ্যেও কমলের ফর্সা শরীরটা আর ঘামের গন্ধ আকৃষ্ট করেছিল দাসবাবুকে। পুলিশের পোশাক পরেছিলেন তিনি। কমলও ওনাকে দেখে নিজের প্রাণটাকে বাঁচানোর জন্যে একটু আশ্রয় খুঁজে পেয়েছিল। রাত সেই দিন প্রায় 12টার কাছাকাছি। বাবুর বাড়িতে জন্মদিনের পার্টি উপলক্ষে কমলকে আটকে রেখেছিল ওনারা বাসন মাজার কাজের জন্য। অনেক রাতে লোকজনের খাওয়া দাওয়া মিটে গেলে তারপর যখন কমল বাড়ি ফেরে, তখন রাত ওই 12টার কাছে। রাস্তা পুরো শুনশান। বাঁশবনের মাঝখান থেকে সরু অলির পথটা দিয়ে হেঁটে হেঁটে আসছিল কমল। পরনে একটা জংলি ছাপা সুতির শাড়ি, পায়ের উপর মল, হাওয়ায় চটি, মাথার চুলগুলো খোপা করে বাঁধা, সারা কপালে বিন্দু বিন্দু ঘাম। কালো ব্লাউজটা ঘামে ভিজে চকচক করছে। কানে দুল বলতে কিছুই পরা নেই, কপালে ছোট্ট একটা কালো টিপ, থুতনির কাজটা ভি আকৃতির মতো, হাসলে টোল পড়ে। এই মেয়েটাকে দেখে মনের ভেতরে কামনা জেগে উঠেছিল দাসবাবুর।
হাই মেয়ে, এত রাতে কোথায়? তা বলি রেন্ডিগিরি করতে এই জায়গায় বেছে নিলি? কমল কান্নায় ফেটে পড়েছিল। বলেছিল, গরিব বলে এমন করে অপমান করবেন নে বাবু। আমি খেটে খাওয়া মেয়ে, আমার বাপ মজুরগিরি করে, লোকের বাড়ি কাজ করে খাই, গতর বেচে খাই না। দেরি হয়ে গেল, বাবুর বাড়িতে আজকে জন্মদিনের অনুষ্ঠান ছিল, তাই এত বড় ভুল কথা বলে ফেললেন। নিজেকে দোষারোপ করেছিলেন দাসবাবু অনেকক্ষণ। তারপর জিপে করেই মেয়েটিকে পৌঁছে দিয়েছিলেন ওর বাড়িতে। এক চালার বাড়ি, দরমার বেড়া দিয়ে ঘেরা। এইটুকু ঘরের মধ্যে বাপ মেয়েতে থাকে দেখে বুকের ভেতরটা বেজে উঠেছিল ওনার। বয়স কত হবে, 17 কি 18? বাচ্চা মেয়ে, আর বাচ্চা মেয়ে দেখলেই রসে জিভটা লক লক করে। তাছাড়া অনিকেত বাবু এমনিতেই বহুদিন হয়ে গেছে আজ উপসী হয়ে পড়ে রয়েছেন। প্রথমা স্ত্রী সব দিক থেকে গুণবতী হলে কি হবে, ওই শরীরের ব্যাপারে একেবারেই উদাসীন। সংসার, ছেলে, শ্বশুর শাশুড়ি সামলাতে সামলাতে নিজেদের জগৎটাকে ভুলতেই বসেছে। সেই মুহূর্তেই দাসবাবু ভেবে নিয়েছিলেন এই মেয়েটিকে বিয়ে করবেন। ছোটবেলা থেকে বাবা মা শিক্ষা দিয়েছে গরিব মানুষকে সাহায্য করতে হয়। তা এই মেয়েকে তো বিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে না ওর বাবা, নিজেই দিন মজুর, মেয়েটা পরের বাড়ি কাজ করে খায়। ইস, এমন করে কাজ করে খেতে খেতেই একদিন ওর শরীরটাকেই বুঝি কেউ চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবে। কত সুন্দর গতর, বিরাট বড় বড় দুটো বুক, ভারী নিতম্ব, গায়ের মাসাজগুলো হাঁটা চলায় কেমন যেন ফুলে ফুলে উঠছে। শরীরে এক ফোঁটা মেদ নেই, পেটটা ভীষণ পাতলা, নাভি অসম্ভব গভীর। জানি না দেহের সৌন্দর্য আরো কতই না সুন্দর হবে। একটা শিক্ষিত মেয়েকে বিয়ে করে তো দেখলই দাসবাবু, না কোনো কমে লাগে না। ওই শিক্ষিত মেয়েকে সংসারে নিয়ে সাজিয়ে রাখাই চলে, শোকেসের মধ্যে। ঘরকন্যা করবে, শ্বশুর শাশুড়ি সামলাবে, আর একটু পড়াশোনা জানলে সুবিধাটা কোথায়? ওই যে ছেলে মেয়েগুলোকে ভালো শিক্ষা দিতে পারবে। আর যদি একটু এক্সট্রা কিছু জেনে থাকে, যেমন নাচ গান বা আঁকা, সেইটাও ছেলে মেয়েগুলো পারবে। মোটামুটি ঘর চালানোর মতো মেয়ে ওনার একটা আছে, বিয়ে করা বউ। আর দেহের সুখ চালানোর মতো, সেইটার তো একটা প্রয়োজন। চাকরি করেন, মাস গেলে যা মাইনে পান তার থেকে বোধহয় উপরি ইনকাম করেন। হ্যাঁ, ওনার এলাকায় ওনার একটা বদনাম আছে। একবার যদি ওনার জিপ মেন রোডের ওপরে গিয়ে দাঁড়ায়, তাহলে ওখান থেকে লরি পাস হওয়া বিরাট দুষ্কর ব্যাপার। লাইসেন্স ছাড়া লরি পাকড়াও করতে পারলেই নগদ 2-2 হাজার টাকা। ভাগ হয় 4 জনের মধ্যে। তবে প্রধান ভূমিকা পালন করেন দাসবাবু নিজে। গাড়ি এলেই ওনাকে ওনার আপার অফিসাররা, এমনকি লোয়ার অফিসাররা পর্যন্ত আগে ছেড়ে দেয়। আসতে দাসবাবু, যান 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 যান। আরে মশাই, এবার আপনিই যান না। আরে মশাই, আপনি বেশ ভালো পাকড়াও করতে পারেন। জহুরির চোখ আপনার, ঠিক বুঝতে পারবেন কোন মালটা ঠিক আর কোন মালটা বেঠিক। রীতিমতো লরির ড্রাইভাররাও চিনে ফেলেছে এখন দাসবাবুকে। ওনার ভয়ে গাড়ি পাড়ার ভেতর দিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া শুরু করেছে। তবুও রেহাই পায় না মাঝে মধ্যে। দাঁড়া 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 দাঁড়া, দেখা লাইসেন্স দেখা। আগে নাই বাবু। নাই বাবু মানে ইয়ার কি মারা হচ্ছে? হ্যাঁ, মেন রোডের ওপর দিয়ে তুমি ব্যবসা মারছো আর লাইসেন্স মারাতে পারছো না? ব্যাস বলেই দিলেন একটা চালান লিখে। ফ্যাসাদে পড়তে হয় লোকগুলোকে, তাই বাধ্যতামূলক মালিক পক্ষকে ফোন করে সেই ফোন আবার দাসবাবুর সাথে দিয়ে কথাবার্তা বলিয়ে মোটামুটি টাকার অঙ্কটা ফাইনাল করা হয়। দাসবাবুর ভয় ডর বলে কিচ্ছু নেই। কেউ যদি বলে যে আপনার কলটা রেকর্ড করে আপনাকে ফাঁসিয়ে দেব, উনি বলে ফাঁসান ফাঁসান, শুনুন আপনি আমার বালটাও ছিঁড়তে পারবেন না। এমন ধরনেরই বেপরোয়া লোক। কিন্তু ইদানিং নতুন অফিসার বছর 2 হলো এখানে এসেছে, সান্যাল বাবু। এনার চোখকে ফাঁকি দেওয়াটা বেশ মুশকিল। যেই থানায় উনি কাজ করছেন আজ প্রায় 6 বছর হয়ে গেল সেখানেই ওয়াকিবহাল রয়েছেন। দাসবাবুর পোস্টিংয়ের কথা উঠলেই তিনি সোজাসুজি পার্টি অফিসারের কাছে চলে যান, একটা লিখিত পত্র জমা দেন, আর সঙ্গে সঙ্গে ওনার পোস্টিংটা ক্যান্সেল হয়ে যায়। পার্টির দিক থেকেও বেশ ভালো কাজকর্ম করেন, উপরি ইনকাম মোটামুটি অনেকটা অঙ্কেরই হয়। এই দাসবাবুর মতো অফিসারদের জন্যই ভালো অফিসারগুলোর বদনাম হয়। প্রথম দিন এসেই সান্যালবাবু বিষয়টাকে ধরে ফেলেছিলেন।
তারপর থেকে ওই ট্রাক ধরা, গাড়ি ধরা এগুলো কিছু কিছু ক্ষেত্রে বন্ধ হয়েছে। দাসবাবুর সব থেকে ভালো লাগে নাইট ডিউটি করা, কারণ রাতে গাড়ি পাকড়াও করলে সবটা ওনার আর ওনার ড্রাইভারের হয়, কাউকে ভাগ বাটোয়ারা করতে হয় না। গাড়িতে উঠে ওনার মনে পড়ল কমল বলেছিল একটা জুঁই ফুলের মালা কিনে নিয়ে আসতে। আজকে ওদের বিয়ের 6 মাস পূর্তি, একটা কি স্পেশাল গুড নিউজ দেবে। ভাবতেও ভয় লাগে, গুড নিউজ মানে আবার বাচ্চা কাচ্চার ব্যাপার না তো? না না, কমলের সাথে তো উনি সেরকম করে মেশেনি না, আর মিশলেও প্রোটেকশন নিয়ে থাকেন। গাড়িতে বসে ফোন করলেন কমলকে, বললেন, বলছি তোমার হয়েছে গো? কি মাসিক হয়েছে? না হয়নি, ওটাই তো ভাবছি গুড নিউজ দেব। বোধহয় আমি পোয়াতি হয়েছি। আমার বাপের কত শখ, মরার আগে নাতি বা নাতনির মুখ নিকুচি করেছে তোমার নাতি নাতনির মুখ। আমি তোমার সঙ্গে শুলে কি হবে, সবসময় প্রোটেকশন নিয়ে থাকি, কন্ডম পরে থাকি, বুঝলে? হলে ওটা আমার বাচ্চা না। তুমি ঠিক পরভাতারের সঙ্গে বাজে কথা বলবে না একদম। আমি গরিব হতে পারি, তাই বলে শরীর বিকিয়ে খাই নে। তুমি প্রথম দিন আমাকে বিয়ে করে বোঝোনি নাকি? আমিও তো তোমার মতো বুড়ো ভামকে বিয়ে করলাম ভালোবেসে। আমি বুড়ো? তা বুড়ো নয় তো কি, 40-এর ওপরে বয়স। আমায় বলেছিলে, আমি সব জানি। বুকের ভেতরটা ধুক ধুক করে দাসবাবুর। ওনার যে অলরেডি একটা বিয়ে আছে, 2 বাচ্চা আছে, এই খবরটা যদি কমল জানতে পারে, তাহলে সর্দার পাড়ার একটা মারও মাটিতে পড়বে না, পড়বে ওনার পিঠে। একই সর্দার পাড়া ছেলেপেলেরা ওনার ওপরে বিরাট খাপ্পা, কারণ এখানকার ওই লরি, বাস এগুলোকে যে পাকড়াও করেন উনি, বেশিরভাগই বাড়ি এইখানকার লোকের, লোকাল বাসিন্দা। তাদের কাছে দাসবাবুর বেশ বদনাম আছে। সেই পাড়ারই মেয়ে এই কমল। বিয়ে করার আগে জানতেন না, বিয়ের দিন জানতে পেরেছিলেন। তখন আর পালিয়ে যাবার পথ ছিল না, কারণ তার আগেই রাত্রেবেলা উনি কেস ঘটিয়ে দিয়েছেন, যা ঘটানোর ছিল। কমল বলে, কি হলো, অমন করে আছো কেন? আমি মা হলে তুমি খুশি হও না? আমাদের প্রথম বাচ্চা না নিকুচি করেছে, অলরেডি 2খানা হয়েছে, তো আবার ছেলে। কপালে আমার কি আছে কি জানি। কি বললে? কিছু বলিনি, বাচ্চা কাচ্চা হতেই পারে না। আমি সবসময় প্রোটেকশন নিয়ে থাকি, হলে অন্য পর ব্যাটার। বলছি তো, এই তুমি তো তোমার বাপটার সঙ্গে থাকো, বাপের সঙ্গে খবরদার বলছি, তোমার মুখে নুলে জ্বলে দেবো আমি, আঁশবটি দিয়ে গলা নামিয়ে ফেলবো যদি এমন কথা আর কখনো মুখে এনেছো। আমি হলাম কি সতী সাবিত্রী বউ, এমন কথা বললে দেখো দেখো। নিজেকে সামলে নেয় দাসবাবু। গাড়ি ভর্তি লোক রয়েছে, ওনার কর্তব্যকথন যদি কেউ কান খাড়া করে শোনে, তাহলেই তো কপালে মরণ আছে। বললেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তো তোমাকে বিশ্বাস করি, তুমি তো আমার সোনা মনা হও। দেখো আজকালের মধ্যেই হয়ে যাবে। আর বাচ্চা কাচ্চা তো আমার ভালো লাগে, গুলিমুলু হবে, সুন্দর, কিন্তু এত তাড়াতাড়ি আমি বাবা হতে চাই না। তাড়াতাড়ি কোথায় গো, বয়স তো তোমার কম হলো না, আর আমারও 19 হতে চললো। এখনই মা হব না তো কখন হব? তার উপরে তুমি চাকরি করছো, টাকা পয়সা জমাচ্ছ, মরার পরে আমাদের বাচ্চাই তো খাবে। কত স্বপ্ন আমার, দামি স্কুলে পড়বে। হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো। মনে মনে দাসবাবু ছোট্ট একটা ছকে হিসাব করে নিলেন। বড় ছেলে আর ছোট ছেলের প্রত্যেক মাসে স্কুল ফিসই যায় 1500 টাকা। এইবার রয়েছে টিউশনি, 2 মাস্টার বাড়িতে পড়াতে আসে, 2 জনের পেছনেই প্রায় 3 করে 6000 টাকা বেরিয়ে যায়। এরপরে বাবা মার ওষুধপত্র, স্ত্রীর হাত খরচা, আর মাসিক খাওয়া দাওয়া, সব মিলিয়ে মেরে কেটে যে কত হাজার টাকা ধাক্কা। এরপরে তো কমলের সঙ্গে উপরি সংসার, মোহের বশে করা বিয়ে। এখন উনি পস্তাচ্ছেন, কিন্তু এমন ঘোল খেয়ে নিয়েছেন যে ঘাড় থেকে ফেলে দেওয়ার উপায় ওনার আর নেই। যতদিন বেঁচে থাকবেন এই ঘোল ওনাকে টানতেই হবে। গাড়ি খুব শিগগিরই পৌঁছে যায়। বাড়ির সামনে দাঁড়িয়ে একটা ফোন করেন দাসবাবু। আজকে এসেছেন প্রায় 1 মাস পর। বাড়িতে আসার পরপরই কমল এক গাল হাসি নিয়ে দরজার পাশে দাঁড়িয়ে থাকে। সেই বাড়িটাই, দরমার বেড়া দেওয়া, ওপরে টালির ছাউনি, একটা ঘর। জামাই বাড়িতে এলে শ্বশুর বাইরে ঘুমোয়, গরমকাল একটা খাটিয়া পেতে নিয়ে। তবে বাড়ি এসে দাসবাবু জানতে পারলেন
শ্বশুর মশাইয়ের শরীরটা নাকি ভালো যাচ্ছে না। ভালোই হবে, এই লোকটা পটল তুললে এটাকে পোঙায় লাথি মেরে ওর মেয়েকেও পোঙায় লাথি মেরে ফেলে পালাবো। না না না, পালাতে হবে না, মতিঝিল থেকে তো কাছাকাছি, সব যদি জানাজানি হয়ে যায়। তার উপরে পোস্টিংটাও দেওয়া হচ্ছে না। এইবারও বললাম, হাতে পায়ে ধরে বললাম এমপিকে, আমার পোস্টিংটা এবার করিয়ে দিন স্যার, এমন জায়গায় দেবেন যাতে আমি চট করে বাড়ি না ফিরতে পারি। না, তা তো হলো না। বলে কিনা পার্টির লোক আমাকে ভালোবাসে, তাই আমাকে এখানেই থাকতে হবে। ঘাট থেকে যদি এটাকে ঝেড়ে ফেলতে পারতাম তাহলে আমি খুব শান্তি পেতাম, খুব। আজকে আর কমল বাইরে নেই, বোধহয় ঘরের ভেতরে। ঘরে ঢুকতে যাবেন এমন সময় শুনতে পেলেন, ও বাবা, বাবা তোমার জামাই এসেছে, বাইরে যাও, বাইরে গিয়ে একটু বসো। জামাই এসেছে? জামাইকে একটু ডাক দেখি। দাঁড়াও দেখি এসেছে কি না। ও মা, তুই এ পড়েছো? ও বাবা, তোমার জামাই এসেছে, কি বলবা বলো। বাবা, তুমি যে আমার ওপরে কত কৃপা করেছো, আমার মেয়েটা জলে ভেসে যেত। আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি আমার মেয়ের জন্যে এমন পুলিশে চাকরি করা একটা জামাই পাবো, সৎ চরিত্রবান একটা পুরুষ। ভীষমের কাশিটা গলার একদম কণ্ঠনালীর কাছে এসেও গিলে ফেললেন দাসবাবু। বলে কিনা সৎ চরিত্রবান, শালা বোকাচোদা, নিজেই তো জানে না ও যে কি বাড়ালে ওরা। নিজেকে নিজে খিস্তি খামারি করে ঢোকটা গিলে উনি বললেন, হ্যাঁ হ্যাঁ, এমন করে কেন বলছেন, আপনি আমার বাবা। বাবা না, শালা আমারই বয়সী, মনে মনে বললেন। খাওয়া দাওয়া সেরে যখন কমলের কাছে আসছেন, কমল বলল, আজকে আর বাবাকে বাইরে শুতে দেব না, আজকে বাবা আমাদের কাছেই ঘুমোবে। হ্যাঁ, 1 মাস পর এলাম, বাবা তোমার কাছে ঘুমোবে কেন? এখন তো ওনার শরীর ঠিকই আছে। তাছাড়া নিতাই ডাক্তারকে দেখে তো ওষুধপত্র খাওয়ানো হলো, উনি তো বললেন জ্বর জারি নেই। তুমি কেমন ধারা মানুষ লো, তুমি না শিক্ষিত? হ্যাঁ, বউ পেয়ে বাপকে ভুলে গেলে? তোমার বাপের বয়সী তুমি বলছো না? তাছাড়া তোমার বাপ মা তো কবেই সেই অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমাকে আমার বাড়িতে কবে নিয়ে যাবে? আমি শুনেছি আমাদের পাড়ার যে গোয়ালা দুধ দেয়, ও আমায় বলেছে বহরমপুরে তোমার একটা বিটে বাড়ি আছে, অনেক বড় বাড়ি। সেই বাড়িতে এখন ভাড়াটিয়ে লোকজন নাকি থাকে, একখানা সুন্দরী মেয়ে মানুষ থাকে, 2 ছোট ছোট বাচ্চা ছেলে থাকে, আর 2 বুড়ো বুড়ি, গেলেই নাকি খ্যাচ খ্যাচ করে আর তোমার নামে উল্টোপাল্টা কথা বলে, বলে তুমি নাকি ওই মহিলার স্বামী। মরণ যাই ওরম মহিলার, মর মর, মুখে মুখে আগুন জ্বেলে মরবি, মুখ দিয়ে রক্ত উঠবে তোর। আহা, না জেনে না শুনে কাউকে এভাবে অভিশাপ দেওয়া ঠিক না। তোমার তো গায়ে লাগছে কেন? আরে আমার গায়ে কেন লাগবে না, মানে আছে কেউ হয়তো যে বাড়িটা পাহারা দেয়। আমার বাবা মা মারা গেছে, মাথুরি আরে চলে গেছে তো কম দিন হয়নি। তুমি না সবসময় তোমার মা বাবার কথা বললে এমন করে বিষম খাও। বাবা, মাঝে মাঝে তো আমার খুব সন্দেহ হয়, নরম মেয়ে মানুষ পেয়ে আমাকে তুমি আবার ঠকাওনি তো? দেখো, তোমার হাড় মাস কিন্তু 1 করে ছাড়বো, আমি বলে দিলাম। এ ঘরের বাইরে পা রাখার ক্ষমতা থাকবে না তোমার। এমন কেলান কেলাবো না পাড়ার ছেলেপুলেকে দিয়ে যে তোমার। আর বলতে হবে না কমল, আমি বুঝেছি। আরে বাবা, তুমি তো আমার রসকলি, তোমায় আমি ভালোবাসি। বলে কমলের থুতনিতে হাত দিয়ে একটু চিপে দিলেন দাসবাবু। এই বউকে উনি চরম ভয় পান। লাবণ্যপ্রভাকেও যে উনি ভয় পান না তা নয়, লাবণ্যপ্রভা রীতিমতো আইনত রেজিস্ট্রি করা ওনার প্রথমা পত্নী। লাবণ্যর কানে যদি এই দ্বিতীয়া পত্নীর কথা যায়, ওনার প্রাণ তো ওখানেও ওষ্ঠাগত হবে। ওনার শ্বশুর মশাই প্রাক্তন ডিআইজি ছিলেন, তারই একমাত্র মেয়ে লাবণ্যপ্রভা। বিষয়টা জানাজানি হয়ে গেলে আর রক্ষে থাকবে না। রাতটা কোনো রকম কাটিয়ে পরের দিনই থানায় ফিরে আসবেন বলে মনস্থির করেছেন দাসবাবু। থানা থেকে ফোন আসছে না, মাঝে মধ্যেই অফিসার ফোন করে, বড়বাবু ফোন করে খোঁজ খবর নেয়, ডিউটি থাকলে বলে দেয়, অনেক ছুটি কাটালেন মশাই, বাড়ি আসেন, আর্জেন্ট পড়ে গেছে। আর তখনই সব কিছু ফেলে ছুড়ে না বিশ্বাসে দৌড়াতে হয় ওনার ডিউটি জয়েন করতে। গতকালকে রাতটা বেশ ভালোই কাটলো, কিন্তু যেই মধু চন্দ্রিমার স্বপ্নটা নিয়ে উনি গাড়িতে উঠেছিলেন সেইটা আর পূর্ণ হলো না। সারা রাত ধরে শ্বশুরের খক খক কাশি আর বমি কাচানো, ওতেই কাটিয়ে দিল কমললতা।
এখন লাবণ্যপ্রভাকে খুব মিস করছেন উনি। এইবার যদি এই বাড়িতে না এসে ওই বাড়িতে যাওয়া যেত। বড় ছেলেটা আর ছোট ছেলেটা মামার বাড়ি গিয়েছে, মানে দাদুর বাড়ি বেড়াতে গিয়েছে। এই সময় ঘরটাও ফাঁকা। বাবা মাও নাকি কাশিবাসিনী হবেন। না, এখন আর কমলের কাছে আসা যাবে না, ওই লাবণ্যপ্রভার কাছেই যেতে হবে। ভাবছেন গাড়িতেও উঠবেন। সকালবেলায় কোনো রকম দুটো খেয়ে দিয়ে বেরিয়েছেন। বাস স্টেশনে এসে দুটো গরম গরম পাউরুটি আর ঘুগনি এই খেলেন। তৃপ্তির ঢেকুরটা তুলতে যাবেন এমন সময় ফোনটা বেজে উঠল। থানা থেকে ফোন এসেছে। ফোন রিসিভ করলেন এই পার থেকে উনি। হ্যালো। হ্যাঁ দাসবাবু, কোথায় আছেন? আরে এই তো স্যার বাড়িতে। মানে দুদিন আর কাটাবো না, বুঝলেন তো। বউ বলল যে চলে যেতে থানায়। ডিউটিটাও তো আমার দরকার। আমি একজন অফিসার, রীতিমতো মানে ইয়ে করে। আরে বাবা, আপনি আছেন কোথায়? হ্যাঁ স্যার, বাড়িতে আছি। এই তো বেরোবো। এই তো বউ লুচি তরকারি রান্না করে দিল, খাবো, বেরোবো। হ্যাঁ বোকা চোদা, কার কি ছেলে? যেখানে আছেন চুপচাপ চলে আসেন, মুখে নুলো জ্বলে দেবো আপনার। আপনি বাড়ি গেছেন? আপনার বউ দুই ছেলেকে নিয়ে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। আসেন আজকে আপনি, আজকে আপনার একদিন কি আমার। বলেই ফোনটা কেটে দিলেন সান্যালবাবু। দাসবাবুর তো অবস্থা তখন কেরোসিন কেস। চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন বাস স্ট্যান্ডে। পাউরুটির টুকরোগুলো পেটের ভেতর থেকে গুলিয়ে গলার ওপর থেকে আবার যেন রিটার্ন ফিরে আসছে। মনে মনে হিসাব করছেন, কোন চোর ডাকাতকে উনি এমন কেলালেন যে তাদের পাপের শাস্তি ওনাকে ভোগ করতে হচ্ছে। শেষ পর্যন্ত লাবণ্যপ্রভা থানায় গিয়ে হাজির হবে না কেন? 6টা মাস খুব কম সময় বুঝি? এই 6 মাসে অন্তত একটা দিন হলেও নিজের পৈতৃক ভিটেতে ওনার পা রাখাটা উচিত ছিল। কিন্তু কামের বশে, মোহের তাড়নায় জড়িয়ে ওই কমলকে চট করে বিয়ে করে নিয়ে উনি দ্বিতীয় সংসার বাঁধলেন। আর এইখানেও নাকি শুনছেন এখন আরেকটি সন্তান আসন্ন। এবার উনি কি করবেন? ওনার তো হাটে হাঁড়ি ভাঙা কেস হয়েছে। এমন তো কখনো কস্মিন কালেও কল্পনা করতে পারেননি। এরকম বউ তো অনেকেরই থাকে। এক এক সম্প্রদায়ের এক এক রকম নিয়ম। 3টে 4টে 5টা 2টো, ওটা তো মামুলি ব্যাপার। আরে আগেকার দিনের রাজারা তো কতগুলো করে পত্নী রাখতো। তাহলে ওনার ক্ষেত্রে 2টো বউয়ে কি এমন অসুবিধে? আর কি বা এমন খিস্তি খাওয়ার কাজ উনি করলেন? না, স্যারকে গিয়ে বোঝাতে হবে। অবশ্য উনি তো আবার বিবাহিত পুরুষই না। উনি বুঝবেন দাসবাবুর ভেতরের ফিলিংসটা। বুকের ভেতরে এক রাশ ভয় নিয়ে দাসবাবু গেলেন থানায়। আর পা রাখার সঙ্গে সঙ্গেই সান্যালবাবুর চ্যাপটা ভয়ঙ্কর মুখটা দেখে ধুকপুকানিটা 10 গুণ বাড়ল। সান্যালবাবু দাসবাবুর থেকে উচ্চতায় অনেকটা লম্বা। পেটাই শরীরে যখন পোশাকটা পরে এসে দাঁড়ান, তখন যে কোনো চোর ডাকাতেরই প্যান্ট খুলে হিসু হয়ে যাওয়ার মতো দশা। দাসবাবুরও ঠিক তাই হলো। গত 2 বছরে উপরি ইনকাম অনেকটা কমে গিয়েছে। এই পাড়াতে ওনার কথায় উঠতো বসতো সবাই। এখন আবার সেটা হয়েছে ঠিক এই সাহেবের জন্য। এতটাই ভয় পায় সবাই সান্যালবাবুকে দেখলে যে দাসবাবু কোথাকার ঝাড়। আসুন, বসুন এখানে। কি শুরু করেছেন আপনি? আইনের রক্ষক হয়ে ভক্ষকের কাজ করছেন? লাবণ্যপ্রভাকে ডেকে আনলো এক কনস্টেবল। তার মুখে অকৃত্রিম হাসি লেগে রয়েছে। শুধু সে কেন, আশেপাশের আরও কয়েকজন অফিসার এমনভাবে দাসবাবুর দিকে বিদ্রুপ করে তাকিয়ে রয়েছেন যেন, দেখ শালা, বোঝ এবার ঠেলা। শালা, আমরা একটা নিয়ে সামলাতে পারি না, এই কেলান 2খানা বউ রেখেছে একই শহরে, এদিকে গ্রামটা আলাদা। ভাবা যায়? ভাগ্যিস গোয়ালা এসে খবরটা দিল। আর তারপরে লাবণ্যপ্রভা ছেলে দুটোকে নিয়ে হাজির। রাজপুত্রর মতো ছেলেটা, বউটা অকৃত্রিম সুন্দরী, তাকে ছেড়ে কিনা অন্যত্র সংসার। ভাবা যায় কতটা নচ্ছা টাইপের পুরুষ মানুষ হলে এটা সম্ভব? প্রত্যেকের মুখেরই ওই বিদ্রুপ ভাবটা কিছুক্ষণের জন্য ভাব আলো দাসবাবুকে কিছু একটা। চট করে বলে বসলেন, স্যার আসলে বুঝতে পারিনি, যাকে বিয়ে করেছি সে। চুপ করুন, আপনার কাছে আমি কৈফিয়ত চেয়েছি?
আপনার প্রথমা স্ত্রীকে আপনি আইনগত বিয়ে করেছেন, রীতিমতো রেজিস্ট্রি পেপার রয়েছে ওনার কাছে। এসে আমার কাছে কান্নাকাটি করছেন। জানেন কি হয়েছে? সেই দিন সকালবেলা ভোর 6টা নাগাদ নাইট ডিউটি সেরে সবে নিজের ঘরে গিয়ে পিঠে বালিশটা ওই মাথার কাছে একটু ঠেকিয়েছেন, এমন সময়, কে? স্যার, স্যার। কি স্যার? আর্জেন্ট দরকার। কি হয়েছে? স্যার, কেস হয়েছে। কি কেস? দাসবাবুর বউ এসেছে। কি কি সব বাজে কথা বলছো? দাসবাবু তো ছুটিতে বাড়িতে গেছে 2 দিনের জন্য, পরশু ফিরবে। আরে না স্যার, দাসবাবুর বউ এসে কান্নাকাটি করছে, গত রাত থেকে বসে রয়েছে। এই আপনি এলেন বলে আপনাকে খবরটা দিতে এলাম, আপনার সাথে কথা বলবে বলছে। ব্যাপারটা খুব সিরিয়াস বুঝতে পেরে গায়ে জামাটা কোনো রকম জড়িয়েই ঘুম চোখেই দাসবাবুর উদ্দেশ্যে 2টো মার্কা মারা খিস্তি ছুড়ে দিয়ে হনহন করে চলে এলেন থানায়। এসেই দেখতে পেলেন হালকা সুতির শাড়ি পরা, মাথায় বিরাট বড় লম্বা একটা বেনুনি, সিঁথিতে চওড়া করে সিঁদুর, কপালে টিপ, কানে ছোট্ট ছোট্ট 2টো দুল, গলায় হালকা সোনার চেন, শাখা পলা, যেভাবে এউস্ত গিন্নিরা থাকে ঠিক সেই রকম। আর পাশে দাঁড়িয়ে 2টো ছেলে, একটির বয়স 14 আর একটির বয়স 12। কি ব্যাপার? দাসবাবু বাড়িতে পৌঁছায়নি? এনি প্রবলেম? দাসবাবু? কি বলছেন স্যার? গত 6 মাস হয়ে গেল ওর কোনো ঠিকানা নেই। ফোন করলে ফোন রিসিভ করে না, মাঝে মধ্যে ফোন ধরে এত ব্যস্ততা দেখায়। সামনে তো ইলেকশন আসছে, আমার খুব ভয় হচ্ছে স্যার। বাড়িতে বাবা মা খুব চিন্তা করছে, মাস মাইনেও ঠিকমতো পাঠাচ্ছে না, সংসার চালাতে পারছি না। তাই তো না পেরে ছেলে 2টোকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে এলাম। ওর শরীর ঠিক আছে তো? ওর কোনো ক্ষতি হয়নি তো? তার উপরে সামনে ভোট, ভাবলাম যদি ওকে দূরে কোথাও ডিউটি দিতে। দাঁড়ান 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 দাঁড়ান, মাইনে পাঠাচ্ছে না? না। কদিন হলো? তা প্রায় 6 মাস 7 মাস হতে আসলো। হঠাৎ করে কি হলো কি জানি, লাস্ট যেবার গেল সেবার একটু মনোমালিন্য হয়েছিল, তাই বলে এত বড় শাস্তি। ছেলে 2টোর মুখের দিকে একটু তাকান, স্কুলের ফিস দেওয়া হচ্ছে না, পরীক্ষায় বসতে পারবে না ওরা। এবার আমি কি করব? ও কোথায়? ওকে একটু ডেকে দিন। কিন্তু উনি তো প্রত্যেক মাসেই একবার করে ছুটিতে যান। কি বলছেন স্যার? হ্যাঁ, অন্তত 2 দিন করে থেকে আসেন। এই মাসেও তো গেলেন, আর কদিন আগেই তো বললেন আপনার কথা নাকি খুব ওনার মনে পড়ছে। তাই আমার কাছে হাতে পায়ে ধরে, ও তো বাড়ি যায়নি, আমার কি হলো গো, আমার বর কোথায় গেল গো। আহা, কাঁদবেন না কাঁদবেন না, মেয়ে মানুষের চোখের জন্য আমি সহ্য করতে পারি না। আরে কি মুশকিল। শাহবাবু, শাহবাবু। শাহবাবু আর একজন অফিসার, হন্তদন্ত হয়ে উনিও ছুটে এলেন। টেবিল ডিউটি করেছিলেন সারা রাত জেগে উনিও। শিফটিং চেঞ্জ হওয়ার পরে ওনারও ইচ্ছে ছিল একটু জিরিয়ে নেওয়ার, কিন্তু দাসবাবুর স্ত্রী এসে যেইভাবে কান্নাকাটি করে গোটা থানা মাথায় চড়ালেন, তাতে প্রত্যেক পুলিশেরই চোখের ঘুম উড়ে যাওয়ার মতো অবস্থা। তার উপরে দাসবাবুকে থানায় অনেকেই সহ্য করতে পারে না। একটা ভালো জিনিস পাওয়া গেছে, বিষয়বস্তু দাসবাবুর পেছনে একটু লাগার মতো। দাসবাবুর লোকটা সময় সুযোগ পেলেই প্রত্যেকের পেছনে লাগে এবং আড়ি পাতে, সবার ওপরে ঝগড়া করায়। এর কথা ওকে লাগিয়ে শুধু শুধু আনাড়ি। এইবার পাওয়া গেছে লোকটাকে বাগে। তার উপরে অসম্ভব ঘুষখোর, সব থেকে বেশি খায়। এমনি একটু একটু খেতে হয়, যে খায় না তাকেও খেতে হয়, ওই প্রাণে বাঁচার জন্য খেতে হয়। হ্যাঁ, চাকরিটাই আসলে এমন। যাই হোক, গম্ভীর চিন্তা নিয়ে বসে রয়েছেন সান্যালবাবু চেয়ারের ওপরে। ওনার পাশেই অন্যান্য অফিসাররা দাঁড়িয়ে কান্নাকাটি করছিলেন বলে লেডি কনস্টেবলকে ডেকে 1 গ্লাস ঠান্ডা জল আর বাচ্চা 2টোকে 2টো বিস্কিটের প্যাকেট হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। গত রাত ধরে হেনারা থানাতেই বসে। স্ত্রীর অবস্থা কতটা খারাপ হলে সে এইভাবে ছুটে আসে। বিষণ্ণ অবস্থাতেও লাবণ্যপ্রভার লাবণ্য কিন্তু এতটুকু কমেনি। এই মেয়ে মানুষটাকে এত পছন্দ সান্যালবাবুর, বিয়ে করার কথা মনে পড়লেই লাবণ্যপ্রভার মুখটা ভেসে ওঠে। আর মনে মনে কল্পনা করেন, কোনোদিন যদি লাবণ্যর মতো একটা মেয়েকে পাই তাহলে বিয়ে করব। এই মুহূর্তে দাসবাবুর কাছ থেকে ছাড়িয়ে ওই বাচ্চা 2টো সমেত হলেও যদি বউটাকে পাওয়া যেত। কিন্তু বউটা এতটাই প্রতিব্রতা, একে তো বলাই যাবে না সেই কথা। খানিকক্ষণ গম্ভীর চিন্তা নিয়ে মুখটাকে
হাড়ির মতো করে রেখে চোখটা কচলিয়ে নিয়ে সান্যালবাবু বললেন, বুঝেছি, শালার বেটা অন্য কোথাও গিয়ে নাংভাতারি করছে। কিছু মনে করবেন না বলছি বলে, আর কান্না করবেন না। এমন বেটা ছেলেকে দেখলে না আমার ল্যাংটো করে কেলাতে ইচ্ছা করে। পুরো প্যান্ট খুলে পাতার ছাল ছাড়িয়ে ছাড়িয়ে সেগুলোকে দিয়ে কুত্তাকে খাওয়াতে ইচ্ছে করে। আপনি এমন চরিত্রহীন লোকের সঙ্গে সংসার কি করে করছেন বলুন তো? ওকে চরিত্রহীন বলবেন না, ওর বোধহয় কোনো অসুবিধে হয়েছে। অসুবিধা কিচ্ছু না লাবণ্যপ্রভা দেবী, কিচ্ছু না। এই অন্য মেয়ে ছেলের পাল্লায় পড়েছে। শালা চরিত্রে এমনি কলঙ্ক আছে জানেন। ওনার জন্যে রাস্তায় গাড়ি চলতে চায় না, প্রত্যেকটা গাড়িকে দাঁড় করিয়ে উনি ঘুষ নেয়। শুধু কি তাই, ছোটোখাটো সব কিছুতে ওনার টাকা চাই। আমাদের ডিপার্টমেন্টের কলঙ্ক উনি, আর এখন দেখছি উনি আপনারও কলঙ্ক। কথাটা শুনে আবার কান্নায় ভেঙে পড়লেন দাসবাবুর বউ লাবণ্যপ্রভা। ওনার কান্না থামানোর জন্যে এবার নিজেই চেয়ার ছেড়ে উঠে এলেন সান্যালবাবু। হ্যাঁ, একটা কাজ করে বসলেন উনি। লাবণ্যপ্রভার ঘাড়ে হাত রেখে তাকে সান্ত্বনা দিলেন, না কোনো রকম নষ্টামি করে নয়, ভদ্রতার খাতিরেই। আর ছেলে দুটো থুতনি ধরে বললেন, বাবার কথা মনে পড়ে? ছেলে দুটো কান্না কান্না মুখে হ্যাঁ বলল। ইস, রাজপুত্রের মতো সুন্দর দুটো ছেলে, এত সুন্দর শিক্ষিতা পতিব্রতা একজন স্ত্রীকে ফেলে বৃদ্ধ মা বাবাকে রেখে শালা শুয়োরের বাচ্চা করে কিনা। দাঁড়ান তো, একটা ফোন করি বলে সাত সকালে ফোন করলেন তিনি। আর ফোন করার পরই এই অবস্থা। এখন আপনি ঠিক কি চাইছেন বলুন তো? সরল মনেই প্রশ্নটা করলেন সান্যালবাবু দাসবাবুকে। দাসবাবু চুপ করে বসে। লাবণ্যপ্রভা কেঁদে কেঁদে চোখ দুটো লাল করে ফেলেছে, কিন্তু দাসবাবুকে দেখার পরে চোখ মুখের প্রতিক্রিয়া পাল্টে গিয়েছে। এখন উনি হয়ে উঠেছেন রণরঙ্গিনী চণ্ডিনী স্বরূপিনী। মানে দাসবাবুকে একা পেলে এমন কেলান কেলাবেন, ওনার ধনের কামড় ছুটিয়ে ছাড়বেন। দেখে তো সেরমই মনে হচ্ছে। আমি আর কি করব স্যার? আচ্ছা, আমাকেই যখন সিদ্ধান্ত নিতে হবে তাহলে বলি, আমি কীরকম টাইপের অফিসার আপনি তো জানেন। হ্যাঁ, কীরকম টাইপের? মানে আপনি চোর ছাচরকে ধরে এনে আগে উদম কেলান কেলিয়ে নেন, তারপরে তাদেরকে কোর্টে চালান করেন, অথবা এমন কেলান কেলান যে আপনার কেলানির চোটেই ওরা কেলান খেয়ে সোজা হয়ে যায়। তা আপনি কয় ঘা কেলান খেতে চান আমার হাতে? না স্যার, আপনার এই বেল্টের বাড়ি আমার পিঠে ফেলবেন না। বললাম তো, রিপুর কাম আমার কেন হয় না বলুন তো? আজকে 38 বছর বয়স হয়ে গেল, এই আমার রিপুর কাম কেন ছোটে না? আমার কি সেক্স নেই? আমি কি গে? হ্যাঁ শুনুন, রীতিমতো আমিও পুরুষ মানুষ মানে এই না যে 5-10টা বিয়ে করে বসবো। স্ত্রীকে সম্মান করতে হয়, জানেন না নাকি? যাক, ওসব পুরনো কথা ঘেটেও এখন আর লাভ নেই। এখন একটা সিদ্ধান্তে আসা যাক। আপনি আপনার স্ত্রীকে নিয়ে এইখানেই ভাড়া থাকবেন। আমার কোয়ার্টারের পাশে একটা ঘর খালি রয়েছে, যদিও ঘরটা পুলিশি কোয়ার্টারের আন্ডারে পড়ছে না। ঘরটা এখানকার মুদিখানা দোকানদার ওই বাবলু প্রামাণিকের। ওনারা এখানে থাকেন না। 2 বছর হয়েছে উনি সস্ত্রীক চলে গিয়েছেন ওনার মেয়ে জামাইয়ের কাছে। একটাই তো মেয়ে জামাই, এই বাড়িঘর রেখে গেছেন। মাঝে মধ্যে আমি গিয়ে একটু দেখাশোনা করে আসি। আমার হেফাজতে যখন আছে তখন নিশ্চিন্ত। হ্যাঁ, বাড়ি ভাড়া ধরুন যেই টাকাটা আপনি পাঠাবেন, সেই টাকাটা আমি নিজে বাবলু প্রামাণিককে দিয়ে দেব। এখন কথা হচ্ছে যে ওই ফাঁকা বাড়িটায় আপনি ভাড়া থাকবেন, আর ভাড়াটিয়া হিসাবে সেই কথাগুলো আমিই বলে নেব বাবলুদার সাথে। আমি কোনো কথা শুনতে চাই না দাসবাবু, আপনি আমার চোখের সামনে থাকবেন। আপনার রিপুর কামের গুতো, হ্যাঁ, দ্বিতীয় বউ, লিগালি কোনো প্রমাণ আছে যে ওটা আপনার দ্বিতীয় বউ? নাকি ওখানেও গাছ গছিয়ে না একটু আগে ফোন করে বললো মাসিকটা নাকি হয়ে গেছে? ছি 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 ছি, আপনি এত নির্লজ্জ! বউয়ের মাসিক হচ্ছে না বলে টেনশনে পড়ে গিয়েছিলেন? হ্যাঁ, বলি গুতানোর সময় প্রোটেকশন নিয়ে করেন না? আগে করেছি, বারবার বলেছি, আমি ফেলিনি, ভেতরে ফেলিনি। তাও সে মাগি বলে কিনা, মুখ সামলে কথা বলুন, এখানে আপনার বাচ্চা রয়েছে। দাসবাবু মনে মনে ভাবলেন, আপনি বা কতটা মুখ সামলে কথা বলছেন স্যার? নেহাত আপনি আমার চেয়ে আপনার মানে বয়সে ছোট হলে কি হবে, হাই র্যাঙ্কের অফিসার তাই। না হলে মনে মনে বিড়বিড় করে আমাকে খিস্তে না দিয়ে এখন একটা সুরাহা বার করুন। এখানেই ভাড়া থাকবেন আমার সামনে। মাসান্তে ছুটিতে বাড়ি যাওয়া, হ্যাঁ, বউয়ের কথা মনে পড়ছে? এত সুন্দর লক্ষ্মীমন্তর একটা বউ থাকতে
জানেন, যদি আপনার মতো একটা বউ আমি পেতাম। বলে চুপ হয়ে গেলেন সান্যাল বাবু। দাসবাবু তাকিয়ে রয়েছেন ওনার দিকে, লাবণ্য প্রভা দেবীও ওনার দিকে এক দৃষ্টে চেয়ে। বেচারি কান্না করে করে সুন্দর পটল চেরা চোখ দুটোকে কেমন ঢ্যাবলা মার্কা শুকনো পটল বানিয়ে দিয়েছে। ইস, দেখতে কিরকম লাগছে। ঠোঁট দুটোও যেন কাঁদতে কাঁদতে ফুলে গেছে গো। আহারে, এত সুন্দর মিষ্টি একটা মেয়ে, ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা ফ্রিতে পাওয়া গেলেও হতো। কিন্তু সেই দিনের পর পুরোপুরিভাবেই দাসবাবুর ফার্নিচার থেকে শুরু করে বাসনপত্র সবটা বড়বাবু নিজে অ্যারেঞ্জ করে দিলেন এবং বাবলু প্রামাণিকের বাড়িতে স্থায়ীভাবে ভাড়াটিয়া হলেন ওনারা। বাবা মা চলে এসেছে এইখানে, তালা পড়েছে বহরমপুরের বসত ভিটেতে। মনে মনে দাসবাবু ভাবলেন, ভালোই হলো একদিকে, ওই মাগির হাত থেকে তো রক্ষা পাওয়া গেল। একই ওকে ঘাট থেকে ছেটে ফেলার জন্য কত চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই সরছিল না। বলে কিনা পোয়াতি, ভাগ্যিস ফোন করে বলল মাসিকটা হয়ে গেছে। হয়ে গেছে যখন, আমার আর কোনো মূল্য নেই ওর কাছে। এখন বাবা আমিও ঝাড়া হাত পা, নিশ্চিন্ত মনে সংসার ধর্ম করব। লাবণ্য আমার বিয়ে করা বউ, আমি অনেক বড় অন্যায় করেছি ওর সাথে। না 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 না, ভগবান বুঝি এই পাপ সহ্য হবে না। এখন বরং চুটিয়ে সংসারটা করি। এখন মোটামুটি সব কিছুই ঠিকঠাক। দাসবাবু বাড়ি যাওয়ার নাম গন্ধও নেয় না। লাবণ্যপ্রভা দুই ছেলেকে এইখানকার স্কুলেই ভর্তি করিয়েছে। তবে এখানে ওই সরকারি স্কুলে ভর্তি করতে হয়েছে। এখানে আবার মিশনারি স্কুল তো নেই। তাতে কি হয়েছে, স্বামীকে তো তিনি কাছে পান, কিছু করতে না পারেন, চোখের দেখাতেও তো অনেকটাই শান্তি। অন্যদিকে সান্যাল বাবুর প্রতিদিন দাসবাবুর স্ত্রীকে দেখে দেখে ষড়রিপুর কামের বার্তা প্রত্যেক রাতে ওনাকে জ্বালাতন করে যায়। ঘুম হয় না লাবণ্যপ্রভাকে একটু কাছে পাওয়ার জন্যে। কিন্তু পরস্ত্রী কাতরতা চরম অপমানের। এই কাজ উনি করতে পারবেন না, যতই ওনার রিপুর কামড় কুটকুট করুক না কেন। সেই দিন নাইট ডিউটিতে দাসবাবুকে বললেন সান্যালবাবু, আজ আর আপনার ডিউটিতে গিয়ে কাজ নেই। এতদিন পরে আপনার স্ত্রী বাচ্চা এসেছে, যান গিয়ে ওদের সঙ্গে সময় কাটান। তারপরে শুনলাম আপনার বাবার শরীরটাও নাকি খারাপ। আমার তো কপাল মন্দা, ছোটবেলাতে বাবা মাকে খেয়ে বসে আছি। পৈতৃক ভিটে বাড়ি, এখন সেখানে ভূতের বাস। বাড়িতে যেতেও ইচ্ছা করে না। এই থানা ডিউটি অফিসার, আর আপনাদের মতো বেলাল্লাপানা অফিসার আর চোর ডাকাত, এদেরকে ঠ্যাঙিয়ে ঠ্যাঙিয়ে ক্যালিয়ে ক্যালিয়ে হাত পা এত শক্ত হয়ে গেছে যে বউ কাছে আসলেও তাকেও বোধহয় মেরেই দেব। হ্যাঁ, কি যে বলেন স্যার, আপনি চরিত্রবান পুরুষ। হ্যাঁ ঠিক, এই চরিত্রবান পুরুষ কথাটা সবসময় মাথায় রাখবেন। দু চারটে বিয়ে করে ভালো পুলিশ মানুষ হওয়া যায় অথবা ভালো পুরুষ মানুষ হওয়া যায় তা কিন্তু নয়। পুরুষ মানুষের কাজই হলো নারীকে সম্মান করা, তাদেরকে বোঝা, স্ত্রীকে ভালোবাসা দেওয়া, মাকেও সম্মান করা। তবেই না সে পরলোকে গিয়ে আসতে পারি। সুন্দরী একটি মেয়ে, মাথায় একটানা ঘোমটা, শাড়িটা হাঁটুর ওপরে পরা, পায়ের উপর মল দেখা যাচ্ছে, চটি পড়ে আছে হাওয়াই, হাতে শাখা পলা। তবে কপালে সিঁদুর আছে কিনা বোঝা যাচ্ছে না, কারণ মুখটা তার ঢাকা রয়েছে। দাসবাবু পেছন ঘুরে দাঁড়িয়েছিলেন। সামনাসামনি যদি দাঁড়িয়ে থাকতেন তাহলে এই মুহূর্তে ওনার দ্বিতীয় পত্নী কমলকে দেখলে ওখানেই উনি হার্ট ফেল করতেন। হ্যাঁ আসুন, বলুন কি হয়েছে। স্যার, আমার নাম কমল। দাসবাবু তখনও পেছন ঘুরে দাঁড়িয়ে। নাম শোনার পরে আর পেছন দিকে ঘুরে তাকানোর সাহস হলো না। কমল নামটা শুনে একটু কেমন যেন হলো সান্যালবাবুর। উনিও দাসবাবুর দিকে তাকিয়ে দেখলেন দাসবাবুর মুখের সমস্ত রংটা কোথা থেকে যেন হাওয়া হয়ে গিয়েছে। একেবারে রক্ত শূন্য দুটো মুখ চেয়ে রয়েছে এই মুহূর্তে কমলের দিকে। তবে একটি মুখ চেয়ে রয়েছে কমলের দিকে, সেটা সান্যালবাবুর, আর বিপরীত দিকে দাসবাবুর মুখটা চেয়ে রয়েছে কপালে টাঙানো গান্ধীজির ছবির দিকে। কি হবে কে জানে। সত্যমেব জয়তে যদি হয়ে যায় তাহলে তো বলো হরি হরি বল হতে ওনার আর কয়েক সেকেন্ড সময়। আমার বরকে খুঁজে পাচ্ছি নে, আজ কতগুলো দিন হয়ে গেল। ঠিক মতো টাকা পাঠাচ্ছে নে। বর কি করতো? পুলিশ অফিসার, এই থানাতেই। ওই তো বিশু গয়লা গিয়ে বলল এই থানাতেই নাকি সে ডিউটি করে। বলছি আচ্ছা,
ছবি দেখলে চিনবেন? চিনবো না, আমার স্বামী। ওনার পাঁচায় একটা তিল আছে, ও আমি জানি। টিকুলাস, বললেন সান্যাল বাবু। একবার তাকালেন আর চোখে দাসবাবুর দিকে। ওনার তো চোখের পাতাই পড়ছে না ভয়ের চোটে। ফাইলটা হাতে নিয়ে শটাং দাঁড়িয়ে রয়েছেন সিভিক পোশাকে। ভাগ্যিস পুলিশের পোশাকটা পরেননি, তাহলে পেছন থেকে ওনার দ্বিতীয় ধর্মপত্নীও দৈহিক গড়নে ঠিক আঁচ করতে পারত এই মানুষটা আসলে কে। পুলিশের পোশাক ছাড়া অন্য সময় তো ওই পাজামা পাঞ্জাবি অথবা লুঙ্গি পরা অবস্থাতেই দেখেছে, শার্ট প্যান্টে বোধহয় বুঝতে পারছে না। আচ্ছা, নাম কি ছিল? স্বামীর নাম মুখে আনতে নেই, তবে দাস। দাস? দেখুন, এখানে দাস বলে 3 জন ডিউটি করে। এবার নামটা যদি না বলতে পারেন, আগে আমি ছবি দেখে বলতে পারবো। একটু কাচুমাচু করে সান্যালবাবু মোবাইলের কয়েকটা ছবি দেখালেন এবং সেখানে অবশ্যই দাসবাবুর ছবি রয়েছে। আগে এ আমার স্বামী। ইস, আপনি জানেন না? আগে না, হেরার তো অ্যাক্সিডেন্ট হয়েছে। চোখের সামনে মিথ্যে কথা বলে দিলেন সান্যালবাবু, যিনি কিনা কোনো দিন মিথ্যে কথা বলেন না। অপরদিকে গান্ধীজির ছবি। আরে গান্ধীজি রে, সত্যমেব জয়তে আর হলো না রে। পণ্ডিত মদন মোহন মালব্য সত্যমেব জয়তে শব্দটা উচ্চারণ করেছিল। আর আমাদের বাল গঙ্গাধর তিলক কি বলেছিলেন? হ্যাঁ, একটু একটু করে ভাবছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেইখানেই। স্বরাজ আমাদের পূর্ণ অধিকার। স্বাধীনতার সব মন্ত্রগুলো মনে পড়ছে এই মুহূর্তে দাসবাবুর। শুধু বলছেন, যাদের গাড়ি আটকে এত টাকা ঘুষ খেয়েছেন তাদের প্রত্যেকের কাছে উনি ক্ষমা চেয়ে নেবেন। প্রয়োজনে প্রত্যেকের টাকা ফিরিয়েও দেবেন, যেভাবেই হোক। তবুও এই মুহূর্তে গান্ধীজি ঠাকুর, আমায় বাঁচিয়ে নাও, প্লিজ বাঁচিয়ে নাও। অবশ্য চেয়ারে বসে থাকা স্বয়ং এই ভগবান, মানে নিজে ওই সান্যাল সাহেব, ইনি যদি দয়া না করেন তাহলে দেখুন কমলদেবী, যাকে আপনি খুঁজছেন তিনি অ্যাক্সিডেন্টে মারা গেছেন। আর ওনার বাড়ি তো গ্রামে ছিল, বডি তো ওখানেই পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনার যে উনি স্বামী, তার কি কোনো প্রমাণ আছে? চুপ করে খানিকক্ষণ বসে থেকে কান্নায় ভেঙে পড়ল কমল। কাঁদতে কাঁদতে বলল, না, কোনো প্রমাণ নেই। একমাত্র সাঁওতালপট্টির ছেলেগুলো ওনাকে নাকি ডেকেছে ডিউটি করতে। ও, আপনি জানেন না? দাসবাবু তো একটা যমজ ভাই আছে। আরে এই তো আপনার সামনে দাঁড়িয়ে। কি ব্যাপার? দেখুন। দাসবাবু মনে মনে ভাবে, হে কেলো হয়েছে রে, এবার তো আমাকে দেখলে অবশ্য আমার পাছার তিলটা তো দেখতে পাবে না। ঘুরে তাকিয়েই উনি বললেন, নমস্কার। ও, এই তো আমার স্বামী। মিথ্যে কথা কেন বলছেন? আমার স্বামীকে আমি ঠিক চিনি। হ্যাঁ। সঙ্গে সঙ্গে সান্যালবাবু বললেন, না না, ইনি আপনার স্বামী না। দাসবাবু তো মোটা গোপ রাখতো, ইনাকে দেখুন গোপ নেই। ভাগ্যিস কদিন আগে শেভ করতে গিয়ে মনের ভুলে একদিকের গোপ কেটে আরেকদিকের গোপটা উড়িয়ে দিয়েছিলেন। ওই উড়ানো গোপেই এখন ওনাকে থাকতে হবে। অনেক বোঝানো সোজানোর পর শেষ পর্যন্ত কমল মানতে রাজি হলো যে এটা ওনার স্বামী যমজ ভাই, আর ওনার স্বামী মারা গিয়েছে ভোটের ডিউটি করতে গিয়ে। বস্তিতে খবরটা প্রচার হতেই বিরাট একটা শোক পড়ে গেল। যদিও কিছুদিনের মধ্যেই সেই শোক ভুলে গিয়ে কমল আবার তার পুরনো জীবনে ফিরে এসেছে। পরের বাড়ি ঝিগড়ি করা, বাপের কাশি হয়েছে, ডাক্তার দেখানো, গরিবের সেই জীবন। দ্বিতীয় স্ত্রী হয়েও কোনো কিছুতেই সাহায্য পায়নি কমল। হ্যাঁ, শুধু শরীর দিয়ে কয়েকদিনের মনোবাসনা পূর্ণ করিয়েছে, এই যা, আর কিচ্ছু না। তবে দাসবাবুর এখনো কমলের প্রতি সেই টান যায়নি। মাঝে মধ্যে উনি কমলের বাড়িতে যান, তাকে মাসোহারা বাবদ কিছু টাকা দিয়ে সাহায্য করেন। দেওর সম ছোট ভাইয়ের কাছ থেকে হাত পেতে টাকা নিতে কমলের বিবেকে খুব বাধে, তবুও সে নেয়। এখন কমল তকে তকে আছে। কোনোদিন এই পুরুষ মানুষটিকে যদি সে একা পায়, তাহলে তার নিতম্ব দেশটা হাতিয়ে দেখবে সেইখানে একটা মস্ত বড় কালো রঙের জরুল আছে কিনা। তাহলেই প্রমাণ হয়ে যাবে এটাই তার স্বামী। কারণ জন্মদাগ কখনো কারো বিফলে যায় না। যদিও সেই সুযোগ কমলের জীবনে আর আসেনি। কমল তার বাবাকে নিয়ে অন্য শহরে গিয়ে বসবাস করতে শুরু করে। সেইখানে অনেক বাড়িতে কাজ করে সে দিন যাপন করছে। মাত্র কয়েক মাসের মধ্যেই দাসবাবুকে বাঁচানোর জন্যে সান্যাল মশাই ওনার পোস্টিংটা ফাইনালি করে দিয়েছিলেন সুন্দরবন, যেখানে কমল কেন, কমলের 14 গোষ্ঠীরও খুঁজে পাওয়া সম্ভব নয়। দাসবাবু স্ত্রী আর পুত্রকে নিয়ে বেশ ভালোই রয়েছেন এখন।
সংসার যাপন করছেন। অন্যদিকে সান্যালবাবুও ডিউটির মধ্যেই ভুলে রয়েছেন ওনার এই যৌবন আর জীবনটাকে। কিন্তু লাবণ্যপ্রভা, তার মনের ভেতরে ডাক কেটে গিয়েছে এই সান্যালবাবুর পৌরুষত্ব। শয়নে স্বপনে যখনই এই দাসবাবু ওনার কাছে আসে, মুখশ্রী ভেসে ওঠে সান্যাল সাহেবেরই। এতে কোনো পাপ নেই। যেই স্বামী এত সুন্দর স্ত্রীকে ফেলে দ্বিতীয় বিয়ে করার কথা ভাবতে পারে, তার সাথে কামনায় লিপ্ত হতে পারে, বিছানায় রাত যাপন করতে পারে, তার স্ত্রী সতী সাধ্যী হয়ে শুধু পরপুরুষকে মানুষ পটে একটু কল্পনা করেছে মাত্র। সামনাসামনি শুয়ে তো পড়েনি। হাতে কলমে কাগজে আর শাঁখা সেঁদুরে উনি তো দাসবাবুর বউ হয়েই থাকলেন, তাই না? এতে বদনাম হয় না। অসম্ভব, অসম্ভব। এতে কি বদনাম হবে? কার মনে কি আছে, বরের সঙ্গে শোয়ার সময় কে তার মধ্যে পুরনো প্রেমিককে কল্পনা করছে না? অথবা অথবা অন্য কেউ, যার ব্যক্তিগত। বেশি কথা বলতে গেলে পাবলিক আমাকেই ধরে কেলাবে। ঠিক আছে, চুপি চুপি অন্যদিন বলবো খনি। এখন বাই বাই। তবে হ্যাঁ, ওই দাসবাবুর মতো অবস্থা যেন কারো না হয়, কারণ এই পুরো গল্পটাই ছিল একেবারে বাস্তব গল্প। কোনো এক সময় ঘটা কারো গোপন জবানবন্দি। কাউকে কিন্তু বলবেন না, সিক্রেট। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে খুব শিগগিরই। বন্ধুরা, বেল বাটন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, নতুন গল্পের নোটিফিকেশন চট জলদি পেয়ে যাবার জন্যে। দেখা হবে খুব শিগগিরই আরও নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নেবেন। বিদায়।